নির্বাচন চলছে, দ্বিতীয় দফার নির্বাচন 30টি সিটে, আর কিছুক্ষণ সময় বাকি আছে 6:30 পর্যন্ত, এবং সেই নির্বাচন মোটামুটি ভাবে শান্তিপূর্ণ ভাবে হয়েছে। বিচ্ছিন্ন অনেক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সন্ত্রাসকে উপেক্ষা করে সহানুভূতির ঢেউ টানার চেষ্টাকে উপেক্ষা করে আজকে সাধারণ মানুষ সার্বিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফল হয়েছে। এটাই সব থেকে বড় কথা, গণতন্ত্রের জয় হয়েছে। এখনো পর্যন্ত আমরা যা দেখেছি বা শুনেছি, জানতে পেরেছি, আপনারাও জানেন, প্রায় 80%, কোথাও 80%-এর বেশি ভোট পড়েছে 5টা সওয়া 5টা পর্যন্ত। সুতরাং আশা করা যায় 84-85% ভোট পড়বে। সারা ভারতের নিরিখে একটা ভালো ভোট, এবং এই ভোটের এই বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা যদি একটু আলাদা করে দেখি, সে নিয়েও আলোচনা করব, আলাদা করে দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সার্বিক জনগণের সহযোগিতায় আজকে ভোট সম্পন্ন হয়েছে। মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে, এবং এই 30টি আসনে বিজেপি আমরা আগে যা ভাবছিলাম তার থেকেও সাফল্য লাভ করার দিকে এগোচ্ছে, যেটাকে বলা হয় সাধারণভাবে আশাতীত সাফল্য। আশা যা করা হয় তার থেকেও বেশি যে সাফল্য, সেই আশাতীত সাফল্যের দিকে বিজেপি এগোচ্ছে। এই দ্বিতীয় দফার ভোট সম্পন্ন হতে চলেছে, তাতেই আমরা বুঝতে পারছি। এই ভোটের দেখুন, আজকে সব থেকে বড় বিষয় ছিল নন্দীগ্রামের ভোট। আপনারাও জানেন, সারা ভারত তাকিয়েছিল, পশ্চিমবঙ্গ তো বটেই, এবং সব মিডিয়ার লক্ষ্যও ছিল নন্দীগ্রামের ভোট। বিশ্বের অন্যান্য দেশেরও লক্ষ্য ছিল নন্দীগ্রামের ভোট। লড়াই হচ্ছিল তার কারণ মাননীয়া সেখানে লড়ছেন, মাননীয়া নন্দীগ্রামে গেছেন। নিশ্চয়ই তৃণমূলের পরাজয় ঠেকানোর জন্যই গেছেন, নয়তো আর অন্য কোনো কারণ ছিল না। তো নন্দীগ্রামে গিয়ে লড়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম, আসুন নন্দীগ্রামে লড়ুন, আপনার সে অধিকার আছে, যেখানে আপনার মনে হবে সেখানেই লড়বেন। এবং ওখানে আমাদের যে সাধারণভাবে যার লড়ার কথা তিনি লড়েছিলেন নন্দীগ্রামে, শুভেন্দু অধিকারী। এবং আজকের এই সময় দাঁড়িয়ে দেয়ালের লিখন সুস্পষ্ট যে শুভেন্দু অধিকারী বিপুল ভোটে জিততে চলেছেন। আমি শুধু আপনাদের একটা কথা মনে করিয়ে দিই, প্রথম পর্যায়ের ভোটের পরে ঠিক 2 দিন পরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ভূতপূর্ব আমাদের সভাপতি মাননীয় অমিত শাহজি বলেছিলেন যে পশ্চিমবঙ্গের লোককে সাধুবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে, যে প্রথম পর্যায়ের যে ভোট, সেই ভোটে 30টি আসনের মধ্যে অন্তত আমরা ন্যূনতম 26টি সিট জিতব, অমিত শাহজি বলেছিলেন। সেইটার পরে মাননীয়ার কি কমেন্ট ছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মাননীয়া বলতে চেষ্টা করেছিলেন তারপরে, উনি কি ইভিএম এর মধ্যে ঢুকে বসছিলেন না ইভিএম এর সমস্ত ব্যাপার স্যাপার ওনার জানা ছিল, যে উনি বলে দিলেন 26টা সিট জিতব? বললেন কি করে? এর থেকেই বোঝা যায় কিছু গন্ডগোল আছে, ইত্যাদি ইত্যাদি বলেছিলেন। উনি বললেন কি করে, এটা প্রশ্ন তুলেছিলেন। আর আজকে মাননীয়ার কথা দেখুন, আজকে মাননীয়া সকালের দিকে বলতে শুরু করলেন, তারপরে পরবর্তী ক্ষেত্রে আপনারা জানেন যে সেই যে 2 ঘন্টা ধরে উনি গিয়ে নন্দীগ্রামের
বয়াল বলে যে জায়গা, তার 7 নম্বর বুথে গিয়ে 2 ঘন্টা বসে থাকলেন, সেই বিষয়টাও আমি বলবো। তারপরে বললেন কি, এখানে ভোটটা চিটিংবাজি হয়েছে। আপনারা, আমি বলছি পরিষ্কার, কোট আনকোট, কোট করে বলছি, এখানকার ভোটটা চিটিংবাজি হয়েছে, বুথে বুথে ভোট লুট হয়েছে, প্রচুর ছাপ্পা ভোট হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সামনে। এটা একদিকে মাননীয়ার বক্তব্য। আর একদিকে মাননীয়ার বক্তব্য, 90% ভোট আমরাই পাব। এবার প্রশ্ন হচ্ছে, আমার হঠাৎ মনে পড়লো, অমিত শাহজি বলেছিলেন যে আমাদের কাছে যা মানুষের যে খেয়াল, যা হিসেব, তাতে 26টি সিট অন্তত পাবো প্রথম পর্যায়ে। তাতে মাননীয় অনেক মন্তব্য করেছিলেন। আর আজকে ভোটের মাঝামাঝি পর্যায়ে বললেন 90% ভোট পাবো, তার আগে বললেন এখানে প্রচুর চিটিং হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যদি প্রচুর চিটিং হয়ে থাকে, প্রচুর ছাপ্পা ভোট হয়ে থাকে, যদি বুথে বুথে ভোট লুট হয়ে থাকে, ওই এক মুখেই তো বলছেন। মমতা ব্যানার্জি দুটো মুখ দিয়ে তো বলছেন না। আর তারপরে আমি 90% পাবো, সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে, তাহলে এই 90% ভোটের দাবি যদি ঠিক হয়, তাহলে চিটিং এর দাবি, চিটিংটা তাহলে কে করেছে? ছাপ্পাটা তাহলে কে করেছে? ভোট লুটটা তাহলে কে করেছে? উনি কি তাহলে ওই বয়ালের থেকে বেরোবার সময় যে স্টেটমেন্ট দিলেন, সেটা কি এটা স্বীকারোক্তি যে আমরা চিটিং করেছি, আমরা ছাপ্পা মেরেছি, আমরা ভোট লুট করেছি, তাই 90% ভোট পাবো? এটাই তো সাধারণভাবে মেনে নিতে হবে। এই প্রশ্নটি আমি রাখলাম তৃণমূলের জন্য। তৃণমূল পরবর্তী ক্ষেত্রে কি উত্তর দেয়, আমরা কৌতুক নিয়ে অপেক্ষা করব। কারণ এতগুলো এলোমেলো কথা, পরস্পর বিরোধী কথা, তৃণমূল কংগ্রেস তাই জন্যই এটা একটা কমেডি সার্কাসের মতন হয়ে গেছে। আমরা তো এইসব লাইনে যেতে চাইছি না। আমাদের হচ্ছে সাধারণ মানুষ এসছে, এসে ভোট দিয়েছে, 81, 82, 83% ভোট পড়ছে, এবং আমরা আশাতীত সাফল্য পাবো। এবং এই 30টা সিটের মধ্যে হয়তো 30টাই জিতে যাবে। গতবারের মতন 26টা সিট তো হবেই 30-এর মধ্যে। আজকের ভোট দেখে আমাদের আশা, জনসাধারণের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মুখের মুক্তির স্বপ্ন দেখার যে আভাস, সব দেখে আমাদের মনে হয়েছে এগুলোকেই আমরা বেশি দেখি। আমরা ওই লুটের কথা, চিটিংবাজির কথা, যেসব সাধারণ মানুষের সঙ্গে আমরা থাকি, আমরা আছি, তো তাই জন্য তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের মনের আভাস, তাদের কথাবার্তা সব দেখে আমরা বলছি হয়তো আমরা 30-এ পাবো। কিছু ঘটনা হয়েছে এবং সেই ঘটনাগুলো সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দ্বারা সংগঠিত, এবং তারা চেষ্টা করেছিল, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিটিংবাজি করা, ভোট লুট করা এবং ছাপ্পা ভোট করা চেষ্টা করেছে অনেক জায়গায়। আমাদের প্রার্থীদের ওপর আঘাত এসছে, গাড়ি ভাঙচুর হয়েছে, প্রার্থীদের মারধর করা হয়েছে, প্রার্থীর এজেন্টদের মারধর করা হয়েছে। আমরা দেখেছি সাতেঙ্গাবাড়িতে যখন শুভেন্দু অধিকারী যাচ্ছিলেন, দূর থেকে কাশ্মীরি স্টাইলে পাথরবাজি করা হয়েছে। এটা এখন নতুন তৃণমূল শিখেছে। এই কালচারটা কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী, তাদের কাছ থেকে আমদানি করেছে তৃণমূল। দূর থেকে বড় বড় পাথর ছোড়া, এটা বাংলায় ছিল না আগে, সেই পাথরবাজি করেছে। আমরা দেখেছি মোহাম্মদপুরে নান্টু প্রধানের ভাই পিন্টু প্রধান কিভাবে আমাদের গৌর প্রধানকে লোহার রড দিয়ে মাথা ফাটিয়ে প্রায় মৃত্যুর মুখে পাঠিয়েছে। আমরা
আমরা দেখেছি কিছু কিছু পুলিশ, সবাই না, কিছু কিছু পুলিশ তারা চেষ্টা করেছেন সেই দলদাস হয়ে শাসক দলের হয়ে ভোট করানোর চেষ্টা করতে। আমরা সব জায়গায় এই জিনিসগুলো নোট করে ইলেকশন কমিশনের নজরে এনেছি। আমাদের যেটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সকাল 6টার থেকে আমরা আমাদের কন্ট্রোল রুম থেকে বসে ইলেকশন শুরুর পর থেকে সারা পশ্চিমবঙ্গের 4টে জেলায় 30টি আসনে যে কোনো বুথে যে কোনো জায়গায় যে কোনো অনিয়মের কথা যখনই আমাদের নজরে এসছে আমরা সেটাকে ইলেকশন কমিশনকে সঙ্গে সঙ্গে জানিয়েছি, অনুরোধ করেছি। অনেক জায়গায় ফল পেয়েছি, অনেক জায়গায় ফল পাইনি। আমরা আশা করি ইলেকশন কমিশনকে আরো বেশি দৃঢ়তার সঙ্গে ইলেকশন করতে হবে। এটা পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় বাহিনীকে আরো সচল করতে হবে। এটা পশ্চিমবঙ্গ। সহজে ছেড়ে দিলে এখানে গুন্ডা বদমাইশরা, ভোট লুটেরারা আবার চেষ্টা করবে। কিন্তু তৎসত্ত্বেও আমাদেরকে বলতে হচ্ছে যে ভোটের উপর ভালো হয়েছে, আমরা এই ভোটে সন্তুষ্ট। কিন্তু সব ঘটনায় নয়। ইলেকশন কমিশনকে আমরা ধন্যবাদ দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকে এটাও বলছি যে দেয়ার ইজ প্লেস ফর ইমপ্রুভমেন্ট। আপনারা জানেন সেই স্কুলের মার্কশিটে হেডমিস্ট্রেসরা লিখে দিতেন তলায় যে তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো, কিন্তু স্টিল দেয়ার ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। আমরা ইলেকশন কমিশনকে এইটা মনে করে দিতে চাইছি যে দেয়ার ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট। আপনাদের আরো ইমপ্রুভ করার জায়গা আছে, আরো নিশ্চিদ্র করার জায়গা আছে এই ইলেকশন পদ্ধতি, নির্বাচনকে। এবার আসছি এই বিশেষ ঘটনা, যেটা 7 নম্বর বুথে হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, মাননীয় ওখানে যখন গেলেন, আমার একটা কৌতূহল এটা আপনাদের মধ্যে দিয়ে বলছি। এতদিন চণ্ডী পাঠ করছিলেন, ওরা আজকে হিজাব পড়ে গেলেন কেন 7 নম্বর বুথে? কারণটা কি? এটা আমার একটা প্রশ্ন, কৌতূহল আমার। আপনারা উত্তর দিতে পারবেন না, আমি আপনাদের কাছে রাখলাম। দ্বিতীয়, 2 ঘন্টা গিয়ে ওখানকার বুথটাকে আঁকড়ে ধরে ভোটটা বন্ধ রাখলেন কেন? কার স্বার্থে? ওখানকার যারা সাধারণ ভোটার তারা ভোট দিতে পারলো না। এবং বারবার যখন বললেন নন্দীগ্রামে এখানে চিটিং হচ্ছে, ভোটের এই হচ্ছে, তাতে কাদের অপমান করলেন? নন্দীগ্রামের ভোটারদের। নন্দীগ্রামের ভোটাররা আসবে, নিশ্চিন্ত মনে ভোট দেবে, বাড়ি চলে যাবে। এই আজকের সমস্ত ঘটনাতে আমি দেখতে পাচ্ছি ওনার কোনো আস্থা নেই নন্দীগ্রামের ভোটারদের উপর, নন্দীগ্রামের মানুষের উপরে কোনো আস্থা দেখতে পাইনি। এবং ওনার সঙ্গের যে লোকজন, সে কি সব শেখ সুফিয়ানের কথা বললেন, শেখ তাহের না কি সব বললেন তাদের নাম, তারা কোথায়? তারা তো অর্ধেক পালিয়ে বেড়াচ্ছে, অপরাধ করেছে বলে। তাদের নিয়ে আপনি লড়তে নেমেছেন ময়দানে। পুলিশের ভয়ে যাদের গা ঢাকা দিয়ে আত্মগোপন করে থাকতে হয়, তারা যদি মাননীয়ার সেনাপতি হন, তাহলে সত্যি বাংলার গণতন্ত্রের আজকে সত্যি দুরবস্থা। আমরা তৃণমূলের কাছে এটা আশা করি। আমরা মনে করি তারা 10 বছরের দায়িত্ব নিয়েছে, দায়িত্বশীল দল। এছাড়া আমি যেটা আগেও বলেছি, আপনাদের আবার বলছি, আমরা চাই মাননীয়া সুস্থ থাকুক। তাই জন্যে বলছি, আপনি অত রেগে যাবেন, এত উত্তেজনা, এত রাগ আপনার শরীরের জন্য ভালো নয় মাননীয়া। আপনি এত রেগে যাচ্ছেন কেন? ওখান থেকে বেরিয়ে, বোয়াল থেকে বেরিয়ে এক সাংবাদিককে তো চড় মারতে গেলেন, এক চড় মারবো বলে। এটা কেন?
সাংবাদিকরা সাংবাদিকদের কাজ করছে। আপনার এত তাড়াতাড়ি ধৈর্যচ্যুতি হচ্ছে, এত রেগে যাচ্ছেন, এ দেখে সাধারণ মানুষের শঙ্কিত মাননীয়া। আপনি শান্ত হন, আপনি শান্ত হলে আপনার দল শান্ত হবে, দল শান্ত হলে শান্তিপূর্ণ নির্বাচন হবে, আর শান্তিপূর্ণ নির্বাচন হলে সেটা বাংলার জয় হবে। সারা ভারতের কাছে, পৃথিবীর কাছে বাংলা একটা শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে পারলে প্রথম জয় হবে লোকতন্ত্রের, প্রথম জয় হবে বাংলা। আপনি হেরে যাবেন না। তাহলে নির্বাচনের রেজাল্ট যখন বেরোবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু প্রথম জয়টা তাহলে বাংলার হবে। যদি আজকে আপনি শান্ত হন, আপনি শান্ত হয়ে তৃণমূলকে যদি শান্ত করেন এবং তৃণমূল শান্ত হয়ে যদি বাংলায় একটা শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারে, এখনো সময় আছে। আজকেরও যে সব রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, যেন সামনের দিনে তৃতীয় দফা থেকে আমরা বাংলায় আর এরকম রক্ত না দেখি, এটা আমাদের আবেদন। বিজেপির পক্ষে ইলেকশন ভালো হয়েছে, প্রধানমন্ত্রীও আজকে বলেছেন, এবং হয়তো এই 60টি আসনের নির্বাচন আজকে আর একটু পরে 60টি, এই 30টিরও হয়ে যাবে। এবং আমরা মনে করি আমরা কিছু না হলেও 52, 54 কি 55টি আসন তো নিশ্চিত পাবো এই 60টির মধ্যে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নন্দীগ্রাম বাদেও কেশপুর আর ডেবরা থেকেও প্রচুর গোলমালের খবর এসেছে, এবং ডেবরাতে আপনাদের প্রার্থী ভারতী ঘোষ তিনি নিজেই কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, আমরা তো সেটা বলছি যে এই যে প্রশ্নগুলো হয়েছে, কমিশনের এখনো অনেক কিছু কোমর বাঁধার জায়গা আছে। এবং দেখুন, কমিশন পরিচালনা করবে কেন্দ্রীয় বাহিনীকে। আমরা অনেক সময় দেখছি একটু যোগসূত্রতার অভাব আছে, কোঅর্ডিনেশনের অভাব আছে, সচলতার অভাব আছে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর যখন পৌঁছানোর কথা, তাড়াতাড়ি সেখানে পৌঁছতে পারেনি। আজকে তার প্রকৃষ্ট উদাহরণ কেশপুর, যেখানে আমাদের যে প্রার্থী কেশপুরের উনহারা ফটিকচর গ্রামে আমাদের প্রার্থী প্রীতিশ কুয়ারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এবং আক্রমণের পরে গাড়ি ফেলে যেতে হয়েছে, দেখেছেন কিভাবে আক্রমণ হয়েছে, আপনাদের ক্যামেরাতেই আমরা দেখেছি। এবং মিডিয়াকে তার জন্য ধন্যবাদ। তারা গণতন্ত্রকে অনেকাংশে রক্ষা করছেন এই বাংলায়, এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী অনেক দেরিতে পৌঁছেছে সেখানে। সুতরাং এই দিকগুলো দেখার কথা। ডেবরাতে ঘটনা হয়েছে অনেক, আমাদের প্রার্থী তার উপরে অনেক আক্রমণ হয়েছে, অনেক জায়গায় আটকানো হয়েছে, অনেক জায়গায় ডেবরাতে আমাদের এজেন্টদের বসতে বাধা দেওয়া হয়েছে। বিশেষ বারবার বলে এজেন্টদের বসাতে হচ্ছে, সেটা কেন হবে? এরকম ঘটনা অনেকগুলো হয়েছে। কেশপুরে মহিলা সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে, এটাকেও আমরা খুবই কন্ডেম করছি, আমরা নিন্দা করছি। আমরা আর পিংলাতে সবঙ্গে আমি বিশেষ করে বলবো, সিনিয়র লিডার মানস বাবু, তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বুথ দখলের চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারে। সবঙ্গের মানুষ বোঝা গেছে যে আর তারা নেই মানস বাবুর সঙ্গে। এছাড়া নন্দীগ্রামের বয়াল ছাড়াও আমরা দাউদপুর, আহমেদাবাদ, মোহাম্মদপুর, বেকুটিয়া এসব জায়গায় বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা দেখেছি। আমি বিশেষ আর ওই ব্যাপারে যেতে চাইছি না, আপনারা জানেন, আপনারা সারাদিন টিভিতে দেখেছেন। কিন্তু মোটের উপর আমি যেটা বললাম যে সদার্থক, সকারাত্মক নির্বাচন হয়েছে। আমাদের এই
জিনিসগুলো, যেই জায়গাগুলো বললাম, এইসব গুলো বাদ দিলে এই নির্বাচনে আমরা ইলেকশন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। এইরকম চ্যালেঞ্জিং সিচুয়েশনে এই খুব কঠিন নির্বাচন তারা সংগঠিত করছে। সেক্ষেত্রে আমরা এগিয়ে আছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে ইলেকশন কমিশন স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় চলছে, স্বরাষ্ট্রমন্ত্রী ইন্ধন রয়েছে এক। আর একটা বলেছে যে নির্বাচনের দিনই কেন প্রধানমন্ত্রী আসেন এবং বিভিন্ন জনসভা করেন, তো ইলেকশন কমিশন তো কোনো একটা সিস্টেম থাকবে, নিয়ম রয়েছে। আমি যদি খুব ভুল না করি, প্রথম দফার নির্বাচন যেদিন ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটা সভা ছিল, ছিল কি না? তো প্রথম দফার নির্বাচনের দিন 27 তারিখ, 27শে এপ্রিল না 27শে মার্চ প্রথম দফার নির্বাচন। 27শে মার্চে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে পারছেন অন্য জায়গায়, তাহলে আমাদের দলের নেতা নরেন্দ্র মোদী সভা করলে ওনার রাগের কারণ কি? কিন্তু বড্ড মুশকিলের ব্যাপার শুরু হয়েছে। আমি করলে ঠিক আছে, তুমি করলে বেঠিক, এ তো খুব হিংসুটে মনার কথা। আমি তাই জন্য মাননীয়কে বলছি, আপনি শান্ত হন, একটুখানি ভেবে দেখুন। না, আরেকটা প্রশ্ন আছে। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যদি ইন্ধনে চলছে, এটা তো একটা দেখুন হঠাৎ বলে দেওয়া কথা। আমি যদি হঠাৎ বলি একটা কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমরা যেটা বলে এসেছি, যত কেস দিয়েছেন সব জায়গায় আমরা বলতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের দ্বারা সংগঠিত এই পুলিশি ব্যবস্থা তারা দলদাস হয়েছে, আমরা বলতাম এবং এখনো বলছি। কিন্তু ইলেকশন কমিশন নিয়ে কেন অভিযোগ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এবং এখানটাতেও আমার একটা বক্তব্য যে উনি বারবার এইবারকার ইলেকশনটাকে খেলা বলছেন। তো এই খেলার রেফারিটাকে ইলেকশন কমিশন, তো সেই রেফারিকে মানতে তার অসুবিধা কেন হচ্ছে? খেলা বলবেন, এদিকে রেফারি বা আম্পায়ারকে মানবো না। উনি কি বলতে চাইছেন? যে মাঠ ওনার হবে, প্লেয়ার ওনার হবে, রেফারি ওনার হবে, বল আগে থেকে ঠিক করা থাকবে, ওনার হবে। এরকম হয় না। আর অমিত শাহজি বা অন্যরা যদি ইলেকশন কমিশন আপনাদের বলি কন্ট্রোল করতে পারতেন, আমি আবার বলছি কন্ট্রোল তো আমরা করতে যাই না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিরও কোনো দরকার নেই ইলেকশন কমিশন কন্ট্রোল করতে যাওয়ার, কোনো ইচ্ছাও নেই, কোনো চেষ্টাও নেই। কিন্তু আজকে ভেবে দেখুন তো, এই অভিযোগের যদি আমি তর্কের খাতিরে বলি যে অমিত শাহজি যদি করতে পারতেন, তাহলে ওই যে ঝাড়খণ্ডের নির্বাচন হয়েছে, সেই ঝাড়খণ্ডের নির্বাচনে আমরা হারতাম? ছেড়ে দিন, আমি পশ্চিমবঙ্গেই আসছি। ওই যে 3টি উপনির্বাচন হয়েছে, যেটাতে আমিও একটা লড়েছিলাম, সেই 3টে উপনির্বাচনেও তো এসেছিল ইলেকশন কমিশন, কেন্দ্রীয় ইলেকশন কমিশন। সেই 3টেতে আমরা হারতাম। যখন ওই 3টেতে বিজেপি হেরে গেল, তৃণমূল জিতলো, তখন হচ্ছে গণতন্ত্রের জয়। আর আজকে হারার মুখে বলছে ইলেকশন কমিশনকে কন্ট্রোল করছেন অমিত শাহজি। এ তো হচ্ছে সেই বাচ্চাদের যখন দেখি পাড়ার মোড়ে খেলার সময়, আমার ব্যাট আমি দেবো না, আমি চললাম বাড়ি, আউট কেন করলি আমাকে, এইরকম মনোভাব। এগুলো নিয়ে খুব কম, যত কম কথা বলা যায় ততই ভালো। বাঁকুড়া সদরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি তিনি অভিযোগ করেছেন যে যেসব বুথে তৃণমূল শক্তিশালী সেই সব বুথেই ইভিএম খারাপ এবং ঘন্টার পর ঘন্টা ভোট হচ্ছে না, তার ভোটাররা সব ফিরে বাড়ি চলে যাচ্ছে। এটা কি কোনো স্ট্র্যাটেজি? উনি জানেন কোনটাতে তার মানে তৃণমূল শক্তিশালী আর কোনটাতে বিজেপি শক্তিশালী? এক। এবার আপনি বলুন কতগুলোতে ইভিএম খারাপ হচ্ছে, আপনি বলুন, একটুখানি আইডিয়া দিন। উনি দুটো বুথের কথা বলেছেন। উনি দুটো বুথের কথা বলেছেন। ওনার জায়গায় কতগুলো বুথ আছে টোটাল? 270 না 290টি। তো
290টি বুথের মধ্যে 2টিতে খারাপ হয়েছে ইভিএম। সায়ন্তিকা দেবী বলছেন যেখানে তৃণমূল শক্তিশালী সেখানে ইভিএম খারাপ, তার মানে দুটোতেই মাত্র তৃণমূল শক্তিশালী, নিজেই স্বীকার করে নিচ্ছেন। এই হচ্ছে তৃণমূলের যুক্তিবাদী সব নেতা নেত্রী, নিজেই জানেন না যে দলের কতখানি খারাপ প্রোপাগান্ডা করছেন। যেখানে তৃণমূল শক্তিশালী ইভিএম খারাপ, কটা ইভিএম খারাপ? দুটো। কত কোন ভোট? 290। তাহলে দুটোতেই তোমরা শক্তিশালী, ওরা তাই তো তাই মনে জানাচ্ছে। সুতরাং এইসব কথার কোনো অর্থ হয় বলুন তো? কিন্তু আমি এখানে আরেকটি কথা বলবো। হ্যাঁ বলুন। আচ্ছা, একটা কথা শোনা যাচ্ছিল যে নন্দীগ্রামে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারেন, তার জন্য তিনি অন্য কোথাও মনোনয়ন জমা দিতে পারেন, আবার নতুন করে, এটা শোনা যাচ্ছে। কিন্তু তৃণমূলের তরফ থেকে পরিষ্কার করা হয়েছে যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যাপারে তারা যথেষ্ট আশাবাদী এবং অন্য কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আর মনোনয়ন জমা দেবেন না, এটা একদম ক্লিয়ার করে বলে দেওয়া হয়েছে। তো খুব ভালো কথা। আমাদের মনে হচ্ছে যে মাননীয়া 5 বছর না 7 বছর পরে হঠাৎ নন্দীগ্রামে গিয়েছিলেন, গিয়ে ঠিক করলেন নন্দীগ্রামে দাঁড়াবেন, এবং আজকের রাতের পরে উনি নন্দীগ্রাম ছেড়ে চলে আসবেন, অন্য জায়গায় যাবেন। তারপরে ওনার মুখ নন্দীগ্রাম আবার কবে দেখবে সেটা একটা বিশাল রহস্য। হয়তো কোনোদিনই আর নাও দেখতে পারেন, ওনার হয়তো নন্দীগ্রামে যাওয়ার সময় আর কোনোদিনই হয়তো হবে না। তো সেক্ষেত্রে উনি অন্য জায়গায় দাঁড়ানোর একটা প্রপোজাল চারিদিক থেকে শোনা যাচ্ছিল, তৃণমূলের ভেতর থেকেই এসেছিল যে দিদি এখানে হেরে গেলে কি হবে, আমরা অনাথ হয়ে যাব। এটা তো তৃণমূলের ভেতর থেকেই এই আওয়াজ উঠেছিল যে যেরকম দেখছি যদি হেরে যান তাহলে আমরা অনাথ হয়ে যাব, দিদি আর একটা জায়গা থেকে দাঁড়ান, 8 নম্বর ফেজের কোনো একটা জায়গা থেকে। তো উনি, আমি জানি না এখনো কারা বলেছে দাঁড়াবেন না, কারণ কিছু লোক আছে তারা মাননীয়াকে আর একটি কেন্দ্রে দাঁড় করানোর পক্ষপাতী, আর আবার কিছু লোক হয়তো ওদের বলতে পারে। কারা বলছে দাঁড়াবেন কি কারা বলছেন দাঁড়াবেন না, সময়ই বলবে। সুতরাং এই নিয়ে স্পেকুলেশন না করা ভালো। আমাদের এখানে প্রধানমন্ত্রী জি আজকে বলেছেন, ওই আমরাও যেটা জানতে পেরেছি যে সম্ভাবনা আছে দিদির অন্য আর একটি কেন্দ্রে দাঁড়ানো। যদি না দাঁড়ান দাঁড়াবেন না, কি হচ্ছে এমন কিছু। আমি একটি কথা বলি, আরেকজনের সম্বন্ধে বলা দরকার। অভিনেতা সোহম চক্রবর্তী আজকে দেখা গেছে ক্যামেরায়, আপনাদেরই কারুর মানে কোন মিডিয়ার ছবি, সোহম চক্রবর্তী যাচ্ছেন, তার সঙ্গে যারা সিকিউরিটি তারা সাধারণ ভোটারকে ধরে মারধর করছে, এবং সেখানে পরবর্তী ক্ষেত্রে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করাতে বলেন যে এখানে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না, আটকানো হচ্ছিল, তাই জন্য আমার সিকিউরিটি এই কাণ্ড করেছে এবং তাদের ঠিক করেছে। এই প্রসঙ্গে আমি শুধু আপনাদের এইটুকুনি বলি যে সোহমের ফিল্ম দুনিয়া থেকে, অভিনেতা থেকে নেতা হওয়ার, রাজনীতিতে আসার খুবই ভালো, আসুন, কিন্তু এসেই মানুষের পাশে দাঁড়ানোর বদলে তৃণমূলের গুন্ডাগিরি শেখাটা মানুষ কিন্তু মেনে নেবে না, মানুষ পছন্দও করবে না। মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষকে মেরে, আমি শিক্ষা দিলাম, এটা দিয়েও হয় না। আর একটা কথা সোহমবাবুকে আপনাদের মাধ্যমে বলছি, আপনাকে কেউ অধিকার দেয়নি আইন নিজের হাতে তুলে নেওয়ার। আপনার সিকিউরিটির কোনো অধিকার নেই নিজের আইন নিজের হাতে তোলার। আপনার যদি কোনো কিছু অভিযোগ থাকে, ইলেকশন কমিশনকে করবেন, পুলিশকে করবেন, জায়গা আছে, ভারতের আইন আছে, ভারতের ব্যবস্থা আছে। আমার পছন্দ হলো না, আমি সঙ্গে সঙ্গে মারতে শুরু করলাম, পেটাতে শুরু করলাম, এটা সুস্থ সভ্যতার লক্ষণ নয়, সুস্থ রাজনীতির লক্ষণ নয়। এবং
আপনার কথাবার্তা যখন ওটাকে সাপোর্ট করছেন সোমবাবু, সেটা সুস্থ মানসিকতারও লক্ষণ নয়। ধন্যবাদ। কমিশনে যাবেন বিষয়টাকে নিয়ে? কি দরকার? একজন যখন নিজেকে এইভাবে এক্সপোজ করছেন, সেটাই কি তার পক্ষে যথেষ্ট শাস্তি নয়? সাধারণ মানুষের কাছে নিজেকে একদম এক্সপোজ করে দিচ্ছেন, সেটাই তো আমার মনে হয়। কমিশন আর কি করবে? তাকে হয়তো একটা বড়দের চিঠি লিখে বলতে পারে এটা তুমি ঠিক করোনি। মানুষ তো আজকে দেখিয়ে দেবে ঠিক করেছো কি করোনি, ওই ভোটের ওই বোতামটা টিপে। আমরা জানি সেটাতে কি রেজাল্ট বেরোবে। ধন্যবাদ।